আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইকোনমিক্সের একটা নতুন চ্যাপ্টার, ট্যাক্স সিস্টেম ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ট্যাক্স সিস্টেম নিয়ে টোটাল আলোচনাটা হবে। দেখো, প্রথমত আমি এই নোটটাকে কিভাবে সাজিয়েছি সেটাকে একবার এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত আমরা যেটা রেখেছি যে হোয়াট ইজ ট্যাক্স, হাউ ইউ উইল ডিফাইন ট্যাক্স, ট্যাক্স ব্যাপারটা কি। নেক্সট হচ্ছে, তুমি যদি সিস্টেমে একটা নতুন ট্যাক্স ইমপ্লিমেন্ট করতে চাও, তোমাকে কি কি ক্যানন ফলো করতে হবে। ক্যানন মানে হচ্ছে, তুমি বলতে পারো রুলস, সেটস অফ রুলস। তোমাকে কিছু রুল ফলো করে সেই ট্যাক্সটাকে মার্কেটে ইনক্লুড করতে হবে। তাহলে সেই ক্যাননগুলো কি সেটা আমাদের পড়তে হবে। ট্যাক্স দেওয়া এবং নেওয়া দুটো সিস্টেমের কাজ। গভর্নমেন্ট ট্যাক্স নেয় আর ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশন ট্যাক্স দেয়। তাহলে কারা ট্যাক্স দিচ্ছে, কারা ট্যাক্স নিচ্ছে। নেক্সট, কনসেপ্ট অফ ট্যাক্সে আমরা চারটে মেইন কনসেপ্ট পড়ব। হোয়াট ইজ ইম্প্যাক্ট অফ ট্যাক্স, হোয়াট ইজ ইনসিডেন্ট অফ ট্যাক্স, ট্যাক্স বেস অ্যান্ড ট্যাক্স রেট কি, এটা আমরা জানব। ট্যাক্স কত প্রকারের আমরা দুটো ভাবে ক্লাসিফাই করব। সেটা হচ্ছে তোমার এই ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্সের উপরে ভিত্তি করে আমরা ট্যাক্সকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ডিরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এবং ইনকামের সঙ্গে ট্যাক্স রেটের সম্পর্ক, তার বেসিসে আমরা ট্যাক্সকে চারটে ভাগে ভাগ করতে পারি। প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ অ্যান্ড ডিগ্রেসিভ ট্যাক্স কি এবং কিভাবে সম্পর্কিত সেটা আমরা পড়ব। এবার পরীক্ষায় কোশ্চেন দেবে ইন্ডিয়াতে কত প্রকারের ট্যাক্স রয়েছে। ইন্ডিয়াতে দু প্রকারের মেইনলি ট্যাক্স রয়েছে, ডিরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা পড়ব ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স কি। তাহলে ডিরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এমন কিছু ট্যাক্স রয়েছে যে ট্যাক্স ইউনিয়নের, এবং এমন কিছু ট্যাক্স রয়েছে এটা স্টেটের ট্যাক্স। তাহলে কোনটা ইউনিয়নের ডিরেক্ট ট্যাক্স, কোনটা স্টেটের ডিরেক্ট ট্যাক্স, কোনটা ইউনিয়নের ইনডাইরেক্ট ট্যাক্স, কোনটা ইউনিয়নের স্টেটের ইনডাইরেক্ট ট্যাক্স, তার একটা লিস্ট আমরা এখানে করে দিয়েছি। এবং এখান থেকে পরীক্ষায় প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসবেই। শুধু এইটুকু জায়গা থেকে পরীক্ষায় কোশ্চেন দেবে হোটেল ট্যাক্স কি ধরনের ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স না ইনডাইরেক্ট ট্যাক্স। পরীক্ষায় কোশ্চেন দেবে হোটেল ট্যাক্স ইউনিয়নের ট্যাক্স নাকি স্টেটের ট্যাক্স। তো এখানে আমাদের পুরো জিনিসটা পড়তে হবে। এই পুরো জিনিসটা আমি তোমাকে অন দা ক্লাস মুখস্থ করিয়ে দেবো, ঠিক। তাহলে কত প্রকারের ট্যাক্স এবং তার কি এক্সাম্পল সেটা আমরা পড়ব। ক্লিয়ার? নেক্সট, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে পুরো ট্যাক্স সিস্টেমটির উপর থেকে একটা মাইক্রোস্কোপিক ভিউ নেওয়া হয়েছে। যে দেখো, একটা ট্যাক্স তিনটে আঙ্গিকে দেখা হয়েছে। কি? নাম্বার ওয়ান, এই ট্যাক্সটাকে লেভি করছে, লেভিড বাই হুম, মানে ট্যাক্সটা ধার্য কে করছে। আচ্ছা, আমি যদি বলি তোমাদের যে কাল থেকে তোমাদের ফিস 1200 টাকা, তাহলে কে ধার্য করলো তোমাদের উপরে 1200 টাকা? অ্যান একাডেমি। তাহলে অ্যান একাডেমি লেভি করলো তোমার উপরে এই মাইনেটা। তাহলে লেভিড বাই হুম, এই ট্যাক্সটা কে ধার্য করেছে? কে ধার্য করতে পারে? ইউনিয়ন বা স্টেট। ইউনিয়ন ধার্য করেছে, মোদিজি ধার্য করেছে, বা তোমার স্টেট গভর্নমেন্ট ধার্য করেছে। তাহলে লেভিড বাই হুম, দেন কালেক্টেড বাই হুম। কালেক্টেড বাই হুম তার মানে, আচ্ছা, সেটা হলো যে কালেক্টেড বাই হুম বলতে কি বুঝবে। দেখো, লেভি করছে ইউনিয়ন, মানে ইউনিয়ন কি করছে? ইউনিয়ন তোমার ধার্য করেছে। এবার কালেক্ট, ধরো আমি ধার্য করেছি, বা ট্যাক্স কালেক্ট করছে, বা ওই মাইনেটা কালেক্ট করছে অন্য কেউ। তার মানে কালেক্ট করতে পারে, আমি নিজে তোমাদের থেকে মাইনে কালেক্ট করতে পারি, বা আমার কোনো এমপ্লয়ি তোমার থেকে ট্যাক্স কালেক্ট করতে পারে, তাই না? তাহলে কালেক্টেড বাই হুম, সেটা ইউনিয়ন ট্যাক্স কালেক্ট করতে পারে, স্টেট ট্যাক্স কালেক্ট করতে পারে। আবার অ্যাপ্রোপ্রিয়েটেড বাই হুম, অ্যাপ্রোপ্রিয়েটেড বাই হুম সেটাই হতে পারে ইউনিয়ন বা স্টেট। দেখো, কোনো ট্যাক্স কতগুলো কনটেক্সট হতে পারে। কোনো একটা ট্যাক্স ইউনিয়ন ধার্য করতে পারে, ইউনিয়ন কালেক্ট করতে পারে, ইউনিয়ন ভোগ করতে পারে, মানে আলটিমেটলি টাকাটা কে ভোগ করবে, দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, কোনো একটা ট্যাক্স স্টেট ধার্য করতে পারে, স্টেট কালেক্ট করতে পারে, আর স্টেট
তোমার অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে বা ভোগ করতে পারে। যে কোনো কম্বিনেশন হতে পারে। ইউনিয়ন ধার্য করতে পারে, স্টেট কালেক্ট করতে পারে, স্টেট তোমার ভোগ করতে পারে। ইউনিয়ন ধার্য করতে পারে, ইউনিয়ন কালেক্ট করতে পারে, স্টেট তোমার ভোগ করতে পারে। তাহলে এরকম ভাবে ট্যাক্স কে লেভি করছে, কে কালেক্ট করছে, কে অ্যাপ্রোপ্রিয়েট করছে, লাখো ক্রোর্স অফ কোশ্চেন হতে পারে পারমুটেশন কম্বিনেশন দিয়ে। বাট আমরা এমন কিছু সূত্র শিখবো যার বেসিসে তোমাদের এই পুরো জিনিসটা নখদর্পণে চলে আসবে। তাহলে এইটা আমরা শিখবো। তাহলে ট্যাক্স কত প্রকার, কিভাবে সম্পর্কিত, ঠিক। নেক্সট আমরা যদি চলে যাই এর পরের পার্টে, সেটা হলো দেখো এখানে রয়েছে যে এই ট্যাক্স, এতদিন ধরে আমরা যে ট্যাক্সটা পড়লাম সেই ট্যাক্সগুলো কি কি। ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ডিটেলে জানার চেষ্টা করছি। হোয়াট ইজ ইনকাম ট্যাক্স, হোয়াট ইজ কর্পোরেট ট্যাক্স, হোয়াট ইজ স্টেট ডিউটি, হোয়াট ইজ গিফট ট্যাক্স, হোয়াট ইজ ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি কি, এবং এই রিলেটেড এক্সট্রা ইনফরমেশন আমরা এখানে পড়ার চেষ্টা করছি। ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা সবাই জানি এখন ইনডাইরেক্ট ট্যাক্স বলতে আমাদের মার্কেটে যেটা প্রিভেলড সেটা হচ্ছে জিএসটি। হোয়াট ইজ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কবে লেভি করা হয়, কবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ধার্য করা হয়, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের মধ্যে কি কি রয়েছে, মেইনলি তিনটে ট্যাক্স রয়েছে আমরা জানি, সি জিএসটি, আই জিএসটি আর এস জিএসটি। কিভাবে এটা ডিস্ট্রিবিউটেড হয়, কাকে জিএসটি ডে বলা হয়, জিএসটি কাউন্সিল কি, কিভাবে কোন কোন সেগমেন্টে জিএসটি নেওয়া হয়, এই সমস্ত কিছু আমরা এখানে পড়বো। এটা নতুন টপিক। আর লাস্টের পার্টে আমরা যেটা পড়বো কিছু এক্সট্রা এবং অ্যাডিশনাল ইনফরমেশন, মেরিট অফ ডিরেক্ট ট্যাক্স, ডিমেরিট অফ ডিরেক্ট ট্যাক্স, মেরিট অফ ইনডাইরেক্ট ট্যাক্স, ডিমেরিট অফ ইনডাইরেক্ট ট্যাক্স, এই ব্যাপারগুলো আমরা এখানে পড়ার চেষ্টা করছি। আর একটা কার্ভ আমরা এখানে পড়বো, সেটাকে বলা হয় লাফার্স কার্ভ। আচ্ছা, লাফার্স কার্ভ মানে কি? লাফার্স কার্ভ মানে হচ্ছে তোমার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিটুইন বিটুইন তোমার কি ট্যাক্স রেট অ্যান্ড রেভিনিউ জেনারেশন। মানে ট্যাক্স রেট বাড়িয়ে দিচ্ছি, রেভিনিউ বেড়ে যাচ্ছে, ট্যাক্স রেট আরও বাড়াচ্ছি, রেভিনিউ একটা সার্টেন লেভেল অবধি বাড়ছে, ট্যাক্স রেট আরও বাড়ালে রেভিনিউ কমে যাচ্ছে, এরকম একটা সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে সেটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে লাফার্স কার্ভ। আর এইদিকে কি আছে, এদিকে কিছু আলাদা কনসেপ্ট দেওয়া হয়েছে, সেস কি জিনিস, সারচার্জ কি জিনিস, ট্যাক্স হেভেন কি জিনিস, ট্রবিন ট্যাক্স কি, এবং ডিফারেন্ট কমিটি হুইচ আর রিলেটেড টু দ্য ডিফারেন্ট রেকমেন্ডেশন ইন ট্যাক্স সিস্টেম। তো এই কমিটিগুলোর নাম কি? জন মেথাই কমিটি, তারপরে তোমার ওয়াংচু কমিটি, নিকোলাস ক্যাডলর কমিটি, রাজ কমিটি, চেলিয়া কমিটি, ইতিবৃত্তান্ত এভরিথিং তোমার কিন্তু আমরা পড়ব। এবং কিছু ডেফিনেটলি প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন আমরা কিছু এক্সট্রা অ্যাডিশনাল নোটস লিখিয়ে দিই, সেইগুলো কনটেক্সট বা টেক্সট বোঝানোর জন্য আমরা সেটাকে করব। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল ট্যাক্সটা যাকে আমরা সাজিয়েছি, এবং আমি আশা করছি এটা যদি তুমি পড়তে পারো তাহলে আমার মনে হয় না ট্যাক্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা প্রথমত চলে যাচ্ছি ডেফিনেশন অফ ট্যাক্স। হোয়াট ইজ ট্যাক্স? দেখো ট্যাক্সের আমরা তিনটে ডেফিনেশন মেইনলি দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে ট্যাক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ। আমরা এরপরে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বাজেট, সেটা হচ্ছে বাজেট। তো বাজেটে আমরা দেখতে পাবো যে এই ট্যাক্স হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম ইন গভর্নমেন্ট। ঠিক আছে? তো ট্যাক্স মানেই হচ্ছে গভর্নমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট রেভিনিউ জেনারেটিং সিস্টেম। তার মানে হচ্ছে দেখো আজকে গভর্নমেন্ট তোমার জন্য কত কাজ করছে। গভর্নমেন্টকে বলছো আমার রাস্তা ঠিক করে দিন, গভর্নমেন্টকে বলছো আমার এলাকায় জলের ব্যবস্থা করে দিন, গভর্নমেন্টকে বলছো আমার এলাকায় স্কুল বানিয়ে দিন, গভর্নমেন্টকে বলছো এই সেই ইত্যাদি ইত্যাদি। গভর্নমেন্ট এগুলো করার জন্য টাকা কোথায় পাচ্ছে? ডেফিনেটলি ট্যাক্স থেকে পাচ্ছে। ট্যাক্স কারা দিচ্ছে সেটাই আমরা পড়বো পুরো ক্লাসটাতে, কত প্রকারের ট্যাক্স গভর্নমেন্ট পাচ্ছে, কিভাবে গভর্নমেন্টের এই ট্রেজারি বক্সটা ভর্তি হচ্ছে, গভর্নমেন্টের আলমারি ভর্তি হচ্ছে কি করে, এই ট্যাক্সের মাধ্যমে। তাহলে ট্যাক্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ গভর্নমেন্ট রেভিনিউ, মানে গভর্নমেন্টের ইনকামের
সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স, মানে বলতে পারো 90% গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স থেকেই আসে, যদি আমরা লোনটাকে বাদ দেই। কারণ লোন নিয়ে তোমার ইনকাম অ্যাকচুয়াল ইনকাম নয়। ধরো তুমি 100 টাকা ইনকাম করো, তার থেকে তুমি 70 টাকা কষ্ট করে টিউশন পড়িয়ে ইনকাম করো, বাকি 30 টাকা তুমি আমার থেকে ধার নিয়েছো। তাহলে এই ধার নেওয়া ইনকামটা কি অ্যাকচুয়াল ইনকাম? না, কারণ তুমি জানো যে এই টাকাটা ইউ হ্যাভ টু রিটার্ন আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। নট অনলি দ্যাট, ইউ হ্যাভ টু পে ইন্টারেস্ট ফর দোজ ক্যাপিটাল হুইচ ইউ হ্যাভ ব্লেন্ড। যেগুলো তুমি নিয়েছো লোন, তাহলে তার বেসিসে তোমাকে কি করতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। মানে 30 টাকা নিয়ে তোমাকে 33 টাকা দিতে হবে, 3 টাকা ইন্টারেস্ট। তার মানে গভর্নমেন্টের অ্যাকচুয়াল ইনকাম যদি দেখা যায় তো 90% ইজ ফ্রম দ্য ট্যাক্স। তাহলে এটা গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ ইনকাম, হুইচ ইজ আ কম্পালসারি টু পে বাই ট্যাক্স পেয়ার টু দ্য গভর্নমেন্ট টু রান দ্য মেশিনারি। এবং ট্যাক্স এরমটা যে তুমি যে বলছো যে গভর্নমেন্টের ইম্পর্টেন্ট সোর্স অফ ইনকাম, তাহলে যারা ট্যাক্স দিচ্ছে তারা যদি ট্যাক্স না দেয়, দিস ইজ নট পসিবল। ট্যাক্স ইজ আ কম্পালসারি টু পে বাই দ্য ট্যাক্স পেয়ার, মানে যারা ট্যাক্স গণ্ডির মধ্যে পড়ছে, দে হ্যাভ টু বি পেড দ্য ট্যাক্স অন টাইম। তাকে একদম অন টাইমে ট্যাক্স দিতেই হবে। দিস ইজ আ কম্পালসারি রুলস অ্যান্ড রেগুলেশন। যেমন আমি প্রতি বছর কি ট্যাক্স দিই? ইনকাম ট্যাক্স দিই। আমি প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, অনেক টাকা ইনকাম ট্যাক্স দিই, প্রায় 1 লাখের কাছাকাছি আমি ইনকাম ট্যাক্স দিই। আমি যদি মনে করি যে না আমি ইনকাম ট্যাক্স দেবো না, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেবো না, পসিবল নয়। তুমি যতই ট্যাক্স বাঁচানোর চেষ্টা করো, দিস ইজ নট পসিবল। কারণ তোমার একটা প্যান কার্ড রয়েছে, আমরা সবাই জানি পার্মানেন্ট একটা নাম্বার রয়েছে, পার্মানেন্ট নাম্বার। তুমি যত প্রকারের ট্রানজাকশন অনলাইনে করছো, যত প্রকারের ট্রানজাকশন অনলাইনে করছো, মানে যে তোমরা আমাকে যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছ, ঠিক আছে, এই টাকাটা কিন্তু প্যানের এগেইনস্টে আমার ইনকাম হিসাবে জেনারেট হচ্ছে। যখনই এই ইনকামটা একটা সার্টেন লিমিটের উপরে পৌঁছে যাবে, তার উপরে 10%, 15%, 20% ট্যাক্স ধার্য হয়, 20% ট্যাক্স ধার্য হয়। ইভেন তোমরা যে টাকাটা পাঠাচ্ছ তার পাশাপাশি যদি আমি দেখি স্টক মার্কেটে আমি যে প্রফিটটা জেনারেট করছি, ধরো আমি 1 লাখ টাকা একটা শেয়ার কিনেছি, সেটা উইদিন 1 মান্থ 1,20,000 হয়ে গেছে। তাহলে 20,000 ইনকাম আমি পেলাম ফ্রম দ্য স্টক মার্কেট। ইউ হ্যাভ টু পে 15% অফ ট্যাক্স, মানে 20,000-এর মধ্যে 3,000 টাকা তোমার গভর্নমেন্টই কেটে নেবে ট্যাক্সে। তাহলে তোমার কোনো অপশান নেই, কারণ এই সমস্ত ইনকাম ইজ রেকর্ডেড অন ইউর প্যান কার্ড। তোমার কোনো অপশানই নেই। যখন গভর্নমেন্ট সার্চ করবে যে কতটা ট্রানজাকশন হয়েছে, তখন গভর্নমেন্টের খাতায় দেখিয়ে দেবে এই প্যান কার্ডের এগেনস্টে 15 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে। তো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন দ্য বেসিস অফ ইউর ইনকাম। কোনো মানে কোনো ফাঁকি দেওয়ার অপশানই নেই। এবার কিছু গভর্নমেন্টের ট্যাক্স সেভিং স্কিমস রয়েছে, যা আমরা ভবিষ্যতে ডেফিনেটলি পড়বো। এই ট্যাক্স সেভিং স্কিমের মাধ্যমে তুমি কিছু ট্যাক্স সেভ করতে পারো। যেমন প্রতি বছর তুমি 2 লাখ টাকা ট্যাক্স সেভিং করতে পারো। 2 লাখ টাকা কিরকম ভাবে? গভর্নমেন্টের পিপিএফ বলে একটা অপশন রয়েছে, সব জানো, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সেখানে তুমি 1.5 লাখ টাকা গভর্নমেন্টের ইনভেস্ট করতে পারো, 1.5 লাখ, ঠিক আছে, 1.5 লাখ ইনভেস্ট করতে পারো গভর্নমেন্টের পিপিএফ অ্যাকাউন্টে। মানে এই 1.5 লাখ টাকা তুমি যদি পার ইয়ার দাও, তাহলে এই টাকাটা তুমি 15 বছর পর তুলতে পারবে, তার আগে নয়। মানে তুমি ইনভেস্ট করলে গভর্নমেন্টের একটা অ্যাকাউন্টে ফর 15 ইয়ার্স অ্যাজ আ ইনভেস্টমেন্ট। বুঝতে পারলে? এবং এটা হবে কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। যদি তুমি 15 লাখ টাকা ইনকাম করো, তাহলে তার থেকে 1.5 লাখ মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার ইনকাম ধরা হবে 13.5 লাখ। নেক্সট,
গভর্নমেন্টের আরো কতগুলো স্কিম রয়েছে, যেমন এনপিএস, ন্যাশনাল সেভিংস যে স্কিমস রয়েছে, এনএসএস, এনএসসি, অনেক কিছু হয় যেখানে তুমি আর 50 লাখ মতো সেভ করতে পারো। 50 লাখ মতো সেভ করতে পারো, মানে তুমি তোমার ইনকামের ম্যাক্সিমাম 2 লাখ ট্যাক্স সেভিংস করতে পারো, ট্যাক্স সেভিংস করতে পারো। কিন্তু সেটা কোনো অপশান নেই, এই এনপিএস যেটা বা এনএসসি, এটা আরো অনেক টাইমের জন্য একটা টাকা গভর্নমেন্টকে তুমি দিচ্ছ ফর ইনভেস্টমেন্ট পারপাস। ফলে কি বুঝলাম আমি তাহলে এখন থেকে, যে ট্যাক্স ইজ আ কম্পালসারি লেভি টু দ্য ট্যাক্স পেয়ার। অবশ্যই ট্যাক্স পেয়ার যারা, তারা অবশ্যই এই ট্যাক্সটা দিতে হবে, এবং দিস ইজ দ্য মেইন সোর্স অফ ইনকাম ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট এটা দিয়ে কি করছে, তার মেশিনারি রান করছে। ক্লিয়ার? মানে তার যা কাজকর্ম, যা টাকা পয়সা দরকার, ইভেন যে বাজেটে যে এত এত কোটি কোটি টাকা খরচা করছে ফ্রম দ্য ইনকাম জেনারেটেড বাই দ্য ট্যাক্স, ট্যাক্স থেকে যে ইনকাম জেনারেট করছে সেই ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু বাজেটে এত এত টাকা খরচা করছে। যে মোদিজি একটা মিসাইল তৈরি করে ফেলছে, মোদিজি রাশিয়ার সঙ্গে চুক্তি করে একটা হেলিকপ্টার কিনে নিচ্ছে, একটা ক্রুজ মিসাইল কিনে নিচ্ছে, কি করে? টাকা কোথায় পাচ্ছে? ফ্রম দ্য ট্যাক্স, ট্যাক্সের টাকা। মানে ট্যাক্সের টাকা কত তুমি ইমাজিন করতে পারছো না। আমার মতো এত ছোট একটা ইনকাম জেনারেটর যদি 1 লাখ টাকা পার ইয়ার ট্যাক্স দেয়, তাও আবার সেভ করে এত কিছু, এত কিছু সেভ করে, তাহলে বুঝতে পারছো রিলায়েন্স, ইনফোসিসের মতো কোম্পানি প্রায় 1,000, 2,000, 3,000, 50,000 কোটি টাকা ট্যাক্স দেয়। এত এত টাকা ট্যাক্স দেয় তাদের রেভিনিউর ওপরে। তাহলে প্রচুর টাকা গভর্নমেন্টের ট্যাক্স হিসাবে যায়। বোঝো আগে দিল সে জিনিসটাকে। দেখো, এই যে প্রসিডস ফ্রম দ্য ট্যাক্স, মানে ট্যাক্স থেকে যে ইনকাম, ট্যাক্স থেকে ইনকাম কে করছে? আইদার স্টেট করছে, না হয় ইউনিয়ন করছে। তাহলে ট্যাক্স থেকে যে ইনকাম আর ইউজ ফ্রম দ্য কমন বেনিফিট অর জেনারেল পারপাস অফ দ্য স্টেট। ঠিক আছে? কি হচ্ছে এতে? দেখো, এই যে ট্যাক্সের যে ইনকাম, সেখান থেকে গভর্নমেন্ট কি করে? দেখো, কমন বেনিফিট বা জেনারেল পারপাস সলভ করে। মেশিনারির মধ্যে কি পেলাম আমরা? কমন বেনিফিট বা জেনারেল পারপাস। এবং এটা দিয়ে কিন্তু কোনো স্পেশাল বেনিফিট সলভ করা হয় না। স্পেশাল বেনিফিট, কমন বেনিফিট ব্যাপারটা কি? তুমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ, এরকম কোনো কম্পালশন নেই যে আমি ট্যাক্স দিচ্ছি, আপনি আমার বাড়ির বাথরুম পরিষ্কার করে দিয়ে যান। লিটারালি জাস্ট নর্মালি বোঝানোর চেষ্টা করছি, এটা সম্ভব নয়। তুমি ট্যাক্স পে করছো কারণ তুমি ট্যাক্স পেইং ক্যাটাগরির মধ্যে ঢুকে যাচ্ছ, দ্যাটস ওয়াই ইউ আর পেইং ট্যাক্স। তার মানে এই নয় যে তুমি তোমার নিজের স্পেশাল বেনিফিট গভর্নমেন্টকে দিয়ে করাবে, আমার বাড়ির ছাদ পরিষ্কার করে দিয়ে যান। না, গভর্নমেন্টকে যে যতই ট্যাক্স দিক না কেন, গভর্নমেন্ট এই ট্যাক্সের টাকা কেবলমাত্র কমন বেনিফিটে ইউজ করবে, কোনো স্পেশাল বেনিফিটে ইউজ করা যাবে না। কমন বেনিফিট মানে দুটো অপশান রয়েছে। ধরো, আমরা গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট করলাম যে আপনি আমাদের এখানে এই পাড়াতে একটা পার্ক বানিয়ে দিন। আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাদের পাড়াতে একটা হসপিটাল বানিয়ে দিন, এই এলাকাটা হসপিটাল বানিয়ে দিন। আমি গভর্নমেন্টকে বললাম আমাদের পাড়াতে একটা স্কুল বানিয়ে দিন, স্কুল বানিয়ে দিন। গভর্নমেন্ট তখন দেখবে যে এই তিনটের মধ্যে কোনটা করলে ম্যাক্সিমাম মানুষ বেনিফিটেড হবে, পার্ক না হসপিটাল না স্কুল। আচ্ছা, স্কুল, স্কুল তো কাছেই আছে, তো স্কুল বানানোর কোনো তাৎপর্য নেই। পার্ক, পার্ক থেকে হসপিটালটা, হসপিটাল তো এখানে কাছাকাছি কিছুই নেই, সেই 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে হসপিটাল, তো ডেফিনেটলি হসপিটাল বানালে সবাই উপকৃত হবে। তার মানে দিস ইজ দ্য কমন বেনিফিট যেটা গভর্নমেন্ট এই ট্যাক্সের টাকা দিয়ে সলভ করবে। তাহলে ট্যাক্সের টাকা দিয়ে কি হয়? কমন বেনিফিট সলভ হয়। তুমি কোনো স্পেশাল বেনিফিট গভর্নমেন্টকে আস্ক করতে পারবে না যে আপনাকে আমি ট্যাক্স পে করেছি, সো ইউ হ্যাভ টু গিভ সাম স্পেশাল বেনিফিট অন দ্য বেসিস অফ মাই ট্যাক্স রিটার্ন। এরমটা নয়, ট্যাক্স দেওয়া মানে শেষ, এন্ড অফ ডিসকাশন।
ঠিক আছে, যদিও এই সিস্টেমের একটা এক্সেপশনাল ব্যাপার আমরা দেখতে পাই, তাকে বলা হয় বেনিফিট প্রিন্সিপাল। বেনিফিট প্রিন্সিপাল, যেটা কিন্তু অ্যাকচুয়াল ট্যাক্সের ধর্ম নয়। তো একটু হেডিং করে নাও তো, লেখো তো এই জিনিসটাকে, বেনিফিট প্রিন্সিপাল কিন্তু ট্যাক্সের এই রুলটাকে ফলো করে না। তো লেখো হোয়াট ইজ বেনিফিট প্রিন্সিপাল, একবার ইউপিএসসি তে কোশ্চেন দিয়েছিল, BENEFIT, বেনিফিট প্রিন্সিপাল। বেনিফিট প্রিন্সিপাল, ঠিক আছে। দেখো বেনিফিট প্রিন্সিপাল ব্যাপারটা কি, বেনিফিট প্রিন্সিপাল হচ্ছে, লেখো অ্যাকর্ডিং টু বেনিফিট প্রিন্সিপাল, আমি বিপি লিখছি, অ্যাকর্ডিং টু বেনিফিট প্রিন্সিপাল the burden the the burden the burden of taxation the burden of taxation must be the burden of taxation must be in proportion to the in proportion to the benefit received by a person benefit received by a person from expenditure made by the government লিখে নাও, তারপরে বুঝিয়ে দিচ্ছি। the person receiving equal benefit the person receiving equal benefits from the government the person receiving equal benefit from the government should pay equal amount as taxes and those receiving benefits should pay more as taxes than those receiving less benefit কি বলা হয়েছে দেখো, যদিও ট্যাক্সের রুল এটাই যে এই ট্যাক্সের টাকা দিয়ে তুমি কোনো স্পেশাল বেনিফিট পাবে না, তোমাকে কমন বেনিফিট দেওয়া হবে, ঠিক আছে। এবং এই কমন বেনিফিটের মধ্যে কোনো ভ্যারিয়েশন করা যাবে না, প্রত্যেককে আমরা ইকুয়ালি ট্রিট করব। মানে অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্স রুল তুমি এবং আমি, তুমি গভর্নমেন্টকে কোনো ট্যাক্স পে করো না, আমি গভর্নমেন্টকে অনেক টাকা ট্যাক্স পে করি, বাট গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকে তুমিও সিটিজেন আমিও সিটিজেন, তো গভর্নমেন্ট যখন কোনো ফ্যাসিলিটি প্রদান করবে সেই ফ্যাসিলিটি আমরা ইকুয়ালি সেটাকে এনজয় করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ট্যাক্স। কে ট্যাক্স দিচ্ছে কে ট্যাক্স দিচ্ছে না দ্যাট ডাজেন্ট ম্যাটার, দ্য বেনিফিট অফ ট্যাক্স উইল বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ রুল, বাট এই রুলটা ফলো না করে আমরা কি ফলো করি, বেনিফিট প্রিন্সিপাল। অ্যাকর্ডিং টু দ্য বেনিফিট প্রিন্সিপাল কি বলা হচ্ছে, সেই পার্সনটা বেশি বেনিফিট পাবে যে বেশি ট্যাক্স দিচ্ছে, যে পার্সনটা কম ট্যাক্স দিচ্ছে সে কম বেনিফিট পাবে,
আর যারা ইকুয়াল অ্যামাউন্ট অফ ট্যাক্স দিচ্ছে তারা ইকুয়াল অ্যামাউন্ট অফ বেনিফিট পাবে। এটাকে বেনিফিট প্রিন্সিপাল বলা হয়। তো সেটা আমি তোমাকে বলে দিলাম যে হোয়াট ইজ বেনিফিট প্রিন্সিপাল, যদিও ট্যাক্সের ডেফিনেশনের সঙ্গে এটা কিন্তু একটা অপোজিট ডেফিনেশন শো করছে। ক্লিয়ার? তাহলে ট্যাক্স ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ট্যাক্স থেকে আমরা কি কি জানলাম? ট্যাক্স হচ্ছে একটা কম্পালসারি লেভি, যেটা সবাইকেই পে করতে হবে, এবং ট্যাক্স হচ্ছে গভর্নমেন্টের সব থেকে ইম্পর্টেন্ট রেভিনিউ জেনারেটিং মেশিন বা সিস্টেম, যেটা দিয়ে গভর্নমেন্ট কি করে, তার মেশিনারি চালায়। কিরকম মেশিনারি চালায়? গভর্নমেন্ট এর থ্রু দিয়ে কমন বেনিফিট বা জেনারেল বেনিফিট যাতে হয় বা জেনারেল পারপাস সলভ করা যায় সেটাই সলভ করার চেষ্টা করেন। কোনো পার্সোনাল বেনিফিট তুমি এখান থেকে আশা করতে পারো না। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য বেনিফিট প্রিন্সিপাল, the person who receives more benefit, that means he is giving more tax to the government, and who is receiving less benefit, that means he is giving less tax to the government. যে বেশি ট্যাক্স দিচ্ছে সে বেশি বেনিফিট পাচ্ছে। দিস ইজ কল্ড বেনিফিট প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে ডেফিনেশন এবং তার আনুষঙ্গিক যে জিনিস আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই ক্যানন অফ ট্যাক্সেশন? আচ্ছা, ক্যানন অফ ট্যাক্সেশন কি, কে দিয়েছিলেন? ক্যানন অফ ট্যাক্সেশনের জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয়েছে যে আচ্ছা, আমরা যদি কোনো ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করতে চাই, হোয়াট আর দ্য রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট উই হ্যাভ টু ফলো বাই ইমপ্লিমেন্টিং এনি কাইন্ড অফ ট্যাক্স টু দ্য জেনারেল পাবলিক। জেনারেল পাবলিকের ওপরে আমরা যদি কোনো ট্যাক্স ইমপ্লিমেন্ট করতে চাই, হোয়াট কাইন্ড অফ রুল অ্যান্ড রেগুলেশনস উই হ্যাভ টু ফলো, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে কি কি? তো অ্যাডাম স্মিথ বললেন 4টে রুল ফলো করতে হবে যখন তুমি কোনো ট্যাক্স মার্কেটে আনতে চাও। যেমন নাম্বার 1, ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ ইকোনমি, ক্যানন অফ সার্টেনিটি, ক্যানন অফ কনভেনিয়েন্স। এই 4টে জিনিস তোমাকে ফলো করে মার্কেটে ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করতে হবে। বেশ, চলো দেখি। ক্যানন অফ ইকুয়ালিটি মানে সমতা, মানে এখানে বলা হচ্ছে যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স পে করবে, যার ইনকাম কম সে কম ট্যাক্স পে করবে। সেই জন্য দিস ইজ কল্ড ক্যানন অফ ইকুয়ালিটি। এরমটা যেন না হয় যে আমি 100 টাকা ইনকাম করি আর তুমি 1000 টাকা ইনকাম করো, ঠিক আছে? এরমটা যেন না হয় যে আমিও 100 টাকা ইনকামের থেকে 10 টাকা ট্যাক্স দিচ্ছি, তুমিও 1000 টাকা ইনকামের থেকে 10 টাকা ট্যাক্স দিচ্ছ। দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে যে বেশি ইনকাম করবে সে বেশি ট্যাক্স প্রদান করবে, যে কম ইনকাম করবে সে কম ট্যাক্স প্রদান করবে। বেশি ইনকাম, কম ইনকাম, এটা অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়। যেমন একটা হচ্ছে, দেখো ট্যাক্সটা ভ্যারি করে যাচ্ছে, আমি 100 টাকা ইনকাম করছি, তুমি 1000 টাকা ইনকাম করছো, ট্যাক্স রেট ইজ 10%, দ্যাট মিনস তুমি ট্যাক্স দিচ্ছ 10 টাকা, তুমি ট্যাক্স দিচ্ছ 100 টাকা। কেন? দেখো সেম ট্যাক্স রেটটা কিন্তু আমি চেঞ্জ করিনি। ট্যাক্স রেট চেঞ্জ না করেও দেখো যে কম ইনকাম করছে সে কম ট্যাক্স দিচ্ছে, যে বেশি ইনকাম করছে সে বেশি ট্যাক্স দিচ্ছে। 10% ইউ হ্যাভ টু পে ইনকাম ট্যাক্স। এটা হচ্ছে এক ধরনের ইকুয়ালিটি। আর এক ধরনের ইকুয়ালিটি হচ্ছে যে কেউ যদি 100 টাকা ইনকাম করে, হি হ্যাভ টু পে 10% ইনকাম ট্যাক্স। কেউ যদি 1000 টাকা ইনকাম করে, দেন হি হ্যাভ টু পে 15% ইনকাম ট্যাক্স। তাহলে এ দিচ্ছে কত? 10 টাকা, আর এ দিচ্ছে কত? 150 টাকা। তাহলে দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ইকুয়ালিটি। যে বেশি ইনকাম করছে সে বেশি ট্যাক্স পে করছে, যে কম ইনকাম করছে সে কম ট্যাক্স পে করছে। দিস ইজ দ্য ক্যানন অফ ইকুয়ালিটি। তাহলে কোনো একটা ট্যাক্স মার্কেটে ইনক্লুড করতে গেলে, কোনো একটা ট্যাক্সকে মার্কেটে ইনক্লুড করতে গেলে আমাদের এই ক্যানন অফ ইকুয়ালিটির রুল ফলো করতে হবে। নাম্বার 2, ক্যানন অফ ইকোনমি। আচ্ছা, ইকোনমি মানে তুমি ভাবো আজকে সাপোজ আমি 5টা স্টুডেন্টকে পড়াই, প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে 1000 টাকা করে দেয়, ঠিক আছে? তার মানে বছর শেষে সাপোজ আমার 5000 টাকা ইনকাম হয়। এক বছরে 1000 টাকা দেয়, 5টা স্টুডেন্ট 5000 টাকা আমাকে পার ইয়ার দেয়।
বা তুমি যদি মান্থলি ধরে নাও, ধরো মান্থলি 1,000 টাকা করে দেয়, তাহলে পার মান্থ আমার 5,000 টাকা ইনকাম হয়। এবার আমি একজন এমপ্লয়ি রেখেছি, তার কাজ হচ্ছে যে তুমি এই বাচ্চাদের কাছ থেকে টাকা কালেক্ট করো। তাহলে সে আমাকে এই 5,000 টাকা কালেক্ট করে প্রত্যেককে ফোন করে আপনার টাকা ডিউ রয়েছে এই সব বলে বলে সে 5,000 টাকা কালেক্ট করছে, আমাকে দিচ্ছে। তা তাকে তো আমার একটা স্যালারি দিতে হবে। দেখা গেল তার স্যালারি হচ্ছে 6,000 টাকা। তার স্যালারি কত? 6,000 টাকা। তার মানে আমি যা ট্যাক্স কালেক্ট করছি তার থেকে বেশি আমি ট্যাক্স কালেকশন কস্টে খরচা করছি। কি বললাম? দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স ইজ লেস দ্যান দ্য ট্যাক্স কালেকশন কস্ট। এটাকে আমরা কখনো ইকোনমি বলবো না। ক্যানন অফ ইকোনমির রুল ফলো করে না। ক্যানন অফ ইকোনমির রুলই হচ্ছে যে অ্যামাউন্ট অফ ট্যাক্স, the amount of tax will be greater than, very greater than the tax collection cost. মানে ট্যাক্স কালেক্ট করার জন্য আমার যে কস্ট হচ্ছে তার থেকে আমার যেন অ্যামাউন্টটা বেশি হয়। মানে গভর্নমেন্ট হয়তো 100 কোটি টাকা ট্যাক্স কালেক্ট করছে, 100 কোটি টাকার মধ্যে 1 কোটি টাকা হয়তো ইনকাম ট্যাক্স বা যারা ট্যাক্স অফিসার রয়েছে তাদের মাইনে দিচ্ছে। তার মানে ডেফিনেটলি দিস ইজ দ্য ক্যানন অফ ইকোনমি। মানে কখনোই ট্যাক্স কালেকশন কস্টটা, মানে আমি যে 5,000 টাকা ইনকাম করছি আর 6,000 টাকা আমি আমার এমপ্লয়িকে দিচ্ছি, দিস ইজ নট দ্য রুল অফ ক্যানন অফ ইকোনমি। আমি 5,000 টাকা ইনকাম করলে যে এমপ্লয়িকে রেখেছি তাকে হয়তো আমি 500 টাকা দিচ্ছি। তার মানে ট্যাক্স কালেকশন কস্ট ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স কালেক্টেড ফ্রম দ্য সিটিজেন। ক্যানন অফ সার্টেইনিটি দেখো, ধরো তুমি পৌরসভায় ল্যান্ড ট্যাক্স দিতে গেছো। পৌরসভার গেটে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে বলছে, দাদা কি জন্য এসছেন? ল্যান্ড ট্যাক্স দিতে এসে। বলে আমাকে দিন, আপনার সব কাগজপত্র দিন, কত হয়েছে ল্যান্ড ট্যাক্স? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা দিয়ে যান, আপনার ল্যান্ড ট্যাক্স হয়ে যাবে। দিস ইজ অথেন্টিক না। কেন? তুমি যাকে ট্যাক্স দিচ্ছ, যে টাকাটা তুমি যাকে দিচ্ছ তার কোনো সার্টেনিটি নেই, নিশ্চয়তা নেই যে সে তোমার টাকা দেবে কি দেবে না। ইভেন ট্যাক্স সার্টেনিটিতে বলা হচ্ছে তুমি কত টাকা ট্যাক্স দিচ্ছ, কাকে ট্যাক্স দিচ্ছ, কেন ট্যাক্স দিচ্ছ, ট্যাক্স রিসিট পাচ্ছ কিনা, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। সার্টেন যেন থাকে, মানে টাইম, প্লেস, অ্যামাউন্ট, এভরিথিং মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার। তুমি যাকে ট্যাক্স দিচ্ছ সে যেন ট্যাক্স নেওয়ার যোগ্যতা রাখে। তুমি যাকে ট্যাক্স দিচ্ছ, কত টাকা ট্যাক্স দিচ্ছ, কি রুল মেনে ট্যাক্স দিচ্ছ, কেন তুমি এত টাকা ট্যাক্স দিচ্ছ, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। তা না হলে সেটা ক্যানন অফ সার্টেনিটি রুল ফলো হবে না। নেক্সট, ক্যানন অফ কনভেনিয়েন্স। অলওয়েজ যারা ট্যাক্স পে করবে তাদের জন্য ট্যাক্স পেমেন্টে সুবিধা হয়। ধরো এরকমটা যদি হয় যে তুমি গভর্নমেন্টে ট্যাক্স দেবে 5,000 টাকা, এই 5,000 টাকা ট্যাক্স দেওয়ার জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে সেই হিমালয় পর্বত পার করে গভর্নমেন্টের কাছে পৌঁছে ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। এতে হতে পারে তোমার নিজের খরচা হয়ে গেছে 6,000 টাকা 5,000 টাকা ট্যাক্স দিতে গিয়ে, বা হতে পারে এত দুর্গম পথে তুমি অসুস্থ হয়ে পড়েছো, বা হতে পারে এত দুর্গম পথ দেখে তুমি ট্যাক্স দিতেই চাওনি, যে দূর অত কষ্ট করে 5,000 টাকা ট্যাক্স দিতে কে যাবে। তার মানে ট্যাক্স পে যারা করবে তাদেরকে সুবিধা প্রদান করতে হবে, যাতে করে তারা ইজিলি ট্যাক্স পে করতে পারে, বাড়িতে বসে ট্যাক্স পে করতে পারে, বাড়িতে গিয়ে ট্যাক্স কালেক্ট করা হয়, যেন তাকে যেন কোনো কষ্টই না করতে হয়। কেন? টাকা আরেকজনের পকেট থেকে বার করা সব থেকে কঠিন কাজ। তারপরে যদি সেই টাকা কোনোভাবে বেরোয়ও সেটা দিতে গেলে যদি কষ্ট হয় তাহলে তা আরো কঠিন কাজ। সেই জন্য দেখবে, তুমি জানো
যে অ্যান একাডেমির স্যার তোমার কাছ থেকে পেমেন্ট চায় না, তাই তুমি মাঝে মাঝে মনে করো ধুর দাদা তো চাইছে না, ঠিক আছে পরে দেবো, এখন যবে চাইবে তবে দেবো। তো এই ব্যাপারটা তোমার থাকবেই, এটা হবেই, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো দিস ইজ কল্ড ক্যানন অফ কনভেনিয়েন্স, যাতে করে ট্যাক্স পেয়ারদের ট্যাক্স দেওয়াটা ইজি হয়। আইদার সে অনলাইনে ট্যাক্স পে করতে পারবে, যেমন আমি কি অনলাইনে ট্যাক্স পে করি, অথবা তার বাড়িতে এসে ট্যাক্স কালেক্টিং অফিসাররা ট্যাক্স কালেক্ট করে যাবে, রিসিট দিয়ে যাবে যে হ্যাঁ ট্যাক্স রিসিভ করলাম, এই নাও রিসিট। তার চারটে ক্যানন। ক্যানন অফ ইকুয়ালিটি মানে যারা হাই ইনকাম গ্রুপ হাই ট্যাক্স পে করবে, যারা লো ইনকাম গ্রুপ লো ট্যাক্স পে করবে। ক্যানন অফ ইকোনমি মানে একটা তোমার ট্যাক্স কালেকশন কস্ট উইল বি লেস দ্যান দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স। ক্যানন অফ সার্টেনিটি মানে নিশ্চয়তা থাকবে, কত টাকা ট্যাক্স দিয়েছি, কেন ট্যাক্স দিয়েছি, কোন টাইমে ট্যাক্স দিয়েছি, ইভেন কত তারিখে ট্যাক্স দিয়েছি, কাকে ট্যাক্স দিয়েছি, কি উদ্দেশ্যে ট্যাক্স দিয়েছি, কেন এত টাকা ট্যাক্স দিলাম, কি রুলস মেনে ট্যাক্স দিলাম, এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। অ্যান্ড ক্যানন অফ কনভেনিয়েন্স মানে দোজ হু আর দ্য ট্যাক্স পেয়ার ইউ হ্যাভ টু গিভ আ ফেভারেবল এনভায়রনমেন্ট, দ্যাটস ওয়াই দ্য ট্যাক্স পেয়ার ক্যান ইজিলি পে দ্য ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট। এটা করতে হবে, সুবিধা দিতে হবে। নেক্সট হচ্ছে ট্যাক্স কারা কালেক্ট করতে পারে। ট্যাক্স কালেক্ট করতে পারে গভর্নমেন্ট, এক হতে পারে লোকাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি ট্যাক্স কালেক্ট করতে পারে, স্টেট গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করতে পারে, এবং ইউনিয়ন গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করতে পারে। মানে তিনটে গভর্নমেন্ট রয়েছে 1 2 3 যারা ট্যাক্স কালেক্ট করতে পারে। নেক্সট হচ্ছে তোমার ট্যাক্স কারা পে করতে পারে। ট্যাক্স কারা পে করতে পারে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পে করে, মানে আমি যে ট্যাক্সটা পে করি ইন্ডিভিজুয়ালি, আমার ইনকাম থেকে আমি ট্যাক্স পে করি। রিলায়েন্স রিলায়েন্স ইজ আ ইনস্টিটিউশন অর ইজ আ কোম্পানি, তাহলে সে যে ট্যাক্স পে করে সেটা ইনস্টিটিউশনের তরফ থেকে ট্যাক্স পে করে, তার ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের এগেনস্টে টাকা জমা হয় না। ইনস্টিটিউশনের একটা প্যান কার্ড থাকে, ইনস্টিটিউশনের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাকে একটা প্যান কার্ড করতে হয়, এবং সেই প্যান কার্ডের এগেনস্টে টাকা জমা হয়, এবং তার এগেনস্টেই কি করতে হয়, আমাকে ট্যাক্স পে করতে হয়। তাহলে ট্যাক্স পে কারা করে, দুটো অথরিটি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি তুমি ট্যাক্স পে করতে পারো, অথবা কোনো কোম্পানি তুমি যদি রান করো তাহলে সেই কোম্পানি ট্যাক্স পে করতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ট্যাক্স। আচ্ছা ট্যাক্সের কনসেপ্ট যদি তুমি দেখো, তাহলে ট্যাক্সের কনসেপ্ট তোমার চারটে আমরা মেইনলি পড়বো। ইম্প্যাক্ট অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স, আগে এটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা ইম্প্যাক্ট অফ ট্যাক্স মানে অন হোম দ্য ট্যাক্স ইজ ইম্পোজড, on whom the tax is imposed, and incidence of tax মানে who ultimately pay the tax। আচ্ছা তুমি ভাবো তুমি ইনকাম করেছো, তাহলে তোমার উপরে ট্যাক্স ধার্য হবে না? তুমি ইনকাম করেছো, তোমার দাদার উপরে ট্যাক্স ধার্য নিশ্চয়ই হবে না, তোমার বাবার উপরে ট্যাক্স ধার্য হবে না। কেন? তুমি ইনকাম করেছো, তোমার প্যান কার্ডের এগেইনস্টে টাকা অ্যাড হয়েছে, সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স। আর যাই হোক না কেন কে ট্যাক্স পে করছে পরের ব্যাপার, বাট ট্যাক্সটা ধার্য কার উপরে হচ্ছে? তোমার উপরে, তোমার উপরে, ঠিক আছে? আচ্ছা তোমার উপরে ধার্য হচ্ছে, তো তো তুমি হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স, মানে ট্যাক্সের ইম্প্যাক্ট তোমার উপরে পড়লো, ট্যাক্সের ইম্প্যাক্ট তোমার উপরে পড়লো। তুমি ইনকাম করছো, তো তোমার তোমার ইনকামের উপরে ট্যাক্স ইম্প্যাক্ট ফেললো, তাই এর নাম ইম্প্যাক্ট অফ ট্যাক্স। তাহলে বলা হচ্ছে যার উপরে ট্যাক্স চাপানো হয়, দিস ইজ ইম্প্যাক্ট অফ ট্যাক্স, ঠিক? নেক্সট ইনসিডেন্স অফ ট্যাক্স, অন হুম আলটিমেটলি পে দ্য ট্যাক্স, হু আলটিমেটলি পে দ্য ট্যাক্স। আচ্ছা তুমি ইনকাম করছো, তো এই ট্যাক্সটা তুমি পে করতে পারো, তাহলে তুমি পে করতে পারো, অথবা ট্যাক্সটা তোমার বাবা পে করতে পারে। আমি পরে বোঝাচ্ছি, এটা পরে আরো ভালো করে বোঝাবো যখন আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট ট্যাক্সটা পড়বো তখন। বাট আগে বুঝে নাও যে তুমি ইনকাম করছো, তাহলে আলটিমেটলি ট্যাক্সটা পে কে করছে?
তুমি ট্যাক্স পে করতে পারো, অথবা তোমার বাবা ট্যাক্স পে করতে পারে, সাপোজ তোমার দাদা ট্যাক্স পে করতে পারে। তো আলটিমেটলি তোমার ট্যাক্স কে পে করছে? যে পে করছে সে হচ্ছে ইনসিডেন্স অফ ট্যাক্স। তাহলে তুমি, তোমার উপরে ট্যাক্স ধার্য হয়েছে, তাহলে ইউ আর দ্য ইম্প্যাক্ট অফ ট্যাক্স। আর যদি তুমি ট্যাক্স পে করো, তাহলে এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স উইল বি দ্য সেম পারসন। তোমার উপরে ট্যাক্স ধার্য হয়েছে এবং তুমি ট্যাক্স পে করেছো, তাহলে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স সেম পারসন। বাট তোমার উপরে ট্যাক্স ধার্য হয়েছে, বাট ট্যাক্স পে কে করেছে? তোমার বাবা। তাহলে এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স ডিফারেন্ট পারসন। তাহলে ক্লিয়ার হলো, আমি পরে ক্লিয়ার করবো এই দুটো জিনিসকে। তাহলে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স যদি আলাদা হয়, তাহলে তাকে আমরা কি বলবো? আর ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স যদি এক হয়, তাকে আমরা কি বলবো? সেই জন্য টাইপস অফ ট্যাক্সে আমরা দুটো জিনিস পড়ি, যে ট্যাক্স দু রকমের হতে পারে। একটাকে বলা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, একটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডিরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে কি? সেম, যেটা আমি এইমাত্র বললাম। ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স সেম পারসন। তোমার উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে এবং তুমি ট্যাক্স পে করেছো, তাহলে দিস ইজ কল্ড ডিরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে তোমার উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে, বাট আলটিমেটলি ট্যাক্স পে অন্য কেউ করেছে, তাই বলা হচ্ছে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স ডিফারেন্ট পারসন। তখন তাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স ক্লিয়ার সবার কাছে একদম? আচ্ছা, এবার তোমাদের মাইন্ডে কোশ্চেন আসছে যে কিরকম ভাবে হয় স্যার, একটু বোঝান। যে আমার উপরে ট্যাক্স ধার্য হয়েছে, আমার ট্যাক্স অন্য কেউ কি করে পে করে? চলো একটু বুঝি তাহলে। চলো আমি একটা ট্যাক্সের কথা বলছি, সাপোজ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইজ আ ডিরেক্ট ট্যাক্স। সেই জন্য আমরা এর পরের সেগমেন্টে পড়বো টাইপস অফ ডিরেক্ট ট্যাক্স, টাইপস অফ ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স ইজ আ ডাইরেক্ট ট্যাক্স। ইনকাম ট্যাক্স সবসময় যার উপরে ধার্য হয় তাকেই পে করতে হবে। কিরম? আমার উপরে ট্যাক্স ধার্য হয়েছে 1,00,000 টাকা, আই হ্যাভ টু পে 1,00,000 রুপিস। তাহলে যেটাই ডিরেক্ট ট্যাক্স, সেটাতে যার উপরে ট্যাক্স ধার্য হয় তাকেই ট্যাক্স পে করতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার আমার কাছে? নেক্সট 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 কি? ইনডাইরেক্ট ট্যাক্স। চলো, ইনডাইরেক্ট ট্যাক্স কি জিনিস? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সাপোজ সেল ট্যাক্স। সেল ট্যাক্স, আচ্ছা সাপোজ মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনেছো, কত টাকা দিয়ে? সাপোজ 20,000 টাকা দিয়ে তুমি একটা মোবাইল ফোন কিনেছো। কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে তুমি একটা মোবাইল ফোন কিনেছো, ঠিক আছে? আচ্ছা, এই 20,000 টাকা দিয়ে তুমি যদি একটা মোবাইল ফোন কেনো, তাহলে এই 20,000 টাকার মোবাইল ফোনটার উপরে ট্যাক্স ধার্য হবে আরো 1,000 টাকা, আরো 1,000 টাকা ট্যাক্স ধার্য হবে। তাহলে কার উপরে ট্যাক্স ধার্য হয়েছে? যে মোবাইল ফোন কিনেছে, মানে তুমি। তাহলে এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স তুমি, এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স তুমি। কিন্তু ট্যাক্সটা তুমি কাকে পে করছো? ট্যাক্সটা তুমি পে করছো দোকানদারকে। কাকে পে করছো? দোকানদারকে। ভালো করে বোঝো, তুমি ট্যাক্স পে করছো দোকানদারকে। এই দোকানদার হচ্ছে ম্যানুফ্যাকচারার। মনে করো তুমি কোম্পানি থেকেই কিনছো, এই দোকানদার ম্যানুফ্যাকচারার। দোকানদার কিন্তু এই 1,000 টাকার ট্যাক্সই কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছে না। এরম ভাবে ট্যাক্স ও দিতে দিতে শেষ হয়ে যাবে। ওই যে কোম্পানির থেকে তুমি ট্যাক্স কিনছো, সরি মোবাইল কিনছো, সেই কোম্পানি তার টোটাল রেভিনিউর উপরে ট্যাক্স প্রদান করে, টোটাল রেভিনিউর উপরে ট্যাক্স প্রদান করে। তাহলে আলটিমেটলি ট্যাক্সটা কে নেবে? ট্যাক্সটা নেবে গভর্নমেন্ট। তুমি কি ডিরেক্টলি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছ? এই ক্ষেত্রে অ্যান্সার ইজ নো। তুমি ট্যাক্স পে করছো দোকানদারকে। ওই দোকানদার তার কিউমুলেটিভ রেভিনিউর উপরে ট্যাক্স প্রদান করছে গভর্নমেন্টকে। মানে এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স আলাদা পার্সন। আলটিমেটলি আলটিমেটলি ট্যাক্স কার হাতে পৌঁছাচ্ছে, কার থ্রু দিয়ে পৌঁছাচ্ছে? আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের কাছে ট্যাক্স পৌঁছানো। তো ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে গভর্নমেন্ট তোমার উপরে ট্যাক্স ধার্য করে, লাইক ইনকাম ট্যাক্স, অ্যান্ড ইউ পে ডিরেক্টলি টু দ্য অ্যাকাউন্ট অফ গভর্নমেন্ট।
তুমি তোমার অ্যাকাউন্ট থেকে গভর্নমেন্ট অ্যাকাউন্টে ডিরেক্টলি ট্রান্সফার করো, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। বাট ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স, তুমি পে করছো কাকে? মাঝের কোনো মধ্যস্বত্ব ভোগীকে তুমি একে পে করছো, এ কিউমুলেটিভ ইনকামের উপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে। মানে তুমি, তোমার উপরে ট্যাক্স ধার্য হলেও ট্যাক্স আলটিমেটলি পে করছে কে? এই দোকানদার। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে সেল ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেখানে যেখানে তুমি ট্যাক্স পে করছো দোকানদারকে, দোকানদার ট্যাক্স পে করছে গভর্নমেন্টকে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মেইন ডিফারেন্স। তাহলে আমরা ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স ব্যাপারটা বুঝলাম। কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারো, কিন্তু আগে এই দুটো জিনিসকে বুঝতে হবে যে ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, এবং এর বেসিসে আমরা ডিরেক্ট ট্যাক্স কাকে বলে সেটাও বুঝেছি, ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে সেটাও বুঝেছি। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা হোয়াট ইজ ট্যাক্স বেস অ্যান্ড হোয়াট ইজ ট্যাক্স রেট। ট্যাক্স বেস অ্যান্ড ট্যাক্স রেট ব্যাপারটা কি সেটা তোমাকে বুঝতে হবে। দেখো, ট্যাক্স বেস অ্যান্ড ট্যাক্স রেট হলো, দেখো যার উপরে ট্যাক্স ধার্য করা হয়, মানে বেসটা কি, সেই বেসটাকে বলা হচ্ছে ট্যাক্স। আর ট্যাক্স রেট মানে হচ্ছে ট্যাক্স ইজ লেভিড পার ইউনিট অফ বেস। তার মানে দেখো, আজকে তুমি ধরো ইনকাম করো, তাহলে তোমার উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে, তাহলে ইউ আর দ্য ইম্প্যাক্ট অফ ট্যাক্স, আমরা আগে বুঝেছি। বাট এটা অ্যাকচুয়ালি তোমার উপরে ধার্য করা হয়েছে নাকি তোমার ইনকামের উপরে ধার্য করা হয়েছে? তোমার ইনকামের উপরে ধার্য করা হয়েছে না? তাহলে তোমার উপরে, ইউ আর দ্য পার্সন যার উপরে ইম্প্যাক্ট পড়েছে, বাট অ্যাকচুয়ালি ট্যাক্সটা ধার্য করা হয়েছে কার উপরে? তোমার ইনকাম নামক বেজের উপরে, তাই না? তাহলে এটাকে বলা হয় ট্যাক্স বেস। আমি যদি ইনকামটাকে রিমুভ করে যদি এবার বলি যে ধরো ধরো আমার কাছে কিছু লাক্স সাবান রয়েছে, আমার কাছে কিছু লাক্স সাবান রয়েছে, ঠিক আছে, 10টা মতো লাক্স সাবান রয়েছে। তো যখনই লাক্স সাবানটা আমি বিক্রি করছি, তখনই আমার পার লাক্স সাবানের উপরে 2 টাকা করে ট্যাক্স দিতে হচ্ছে। লাক্স সাবানটা যখনই আমি বিক্রি করছি, পার লাক্স সাবানের উপরে 2 টাকা করে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ট্যাক্সটা কার উপরে ধার্য হচ্ছে? লাক্স সাবানের উপরে। তাহলে দিস ইজ দ্য ট্যাক্স বেস, দিস ইজ দ্য ট্যাক্স বেস। আর এই লাক্স সাবানের যে ওনার, তিনি আলটিমেটলি ট্যাক্স পে করছেন। তো আলটিমেটলি এখানে ইম্প্যাক্ট অফ ট্যাক্স হচ্ছে লাক্স সাবানের ওনার, আর লাক্স সাবানটা হচ্ছে ট্যাক্স বেস যার উপরে ট্যাক্স ধার্য করা হচ্ছে। এবং ট্যাক্স রেট কত? ট্যাক্স রেট হচ্ছে 2 টাকা পার, 2 টাকা পার লাক্স সাবান, 2 টাকা পার লাক্স সাবান। তাহলে ট্যাক্স রেট মানে হচ্ছে, ট্যাক্স রেট হচ্ছে ট্যাক্স ইজ লেভিড পার ইউনিট অফ বেস, পার ইউনিট বেজের উপরে যে ট্যাক্স ধার্য করা হচ্ছে, দিস ইজ ট্যাক্স বেস। ট্যাক্স রেট, তাহলে তুমি যদি এখান থেকে ট্যাক্স ক্যালকুলেট করতে চাও, হোয়াট উইল বি ইয়োর ট্যাক্স, তাহলে আমি এখানে ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। ট্যাক্স ইজ ইকুয়ালস টু ট্যাক্স বেস ইন্টু ট্যাক্স রেট, ইন্টু ট্যাক্স রেট, ট্যাক্স বেস ইন্টু ট্যাক্স রেট। দ্যাট মিনস তোমার ট্যাক্স বেস কতগুলো? 10টা লাক্স সাবান তুমি বিক্রি করতে চাইছো, পার লাক্স সাবানে 2 টাকা করে তুমি ট্যাক্স দিচ্ছ। তাহলে হোয়াট will be the amount of tax that you have to pay to the government? Tax base, that means 10 rupees, sorry 10, and tax rate is 2 rupees per base. তার মানে you have to pay 20 rupees as tax, which is calculated by the product of tax base and tax rate. এবং এই 20 টাকা তোমাকে কাকে পে করতে হচ্ছে? গভর্নমেন্টকে পে করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে সবার কাছে ক্লিয়ার? ইম্প্যাক্ট অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স, ট্যাক্স বেস, ট্যাক্স রেট এবং ডিরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, 6টা ডেফিনেশন বা 6টা মিনিং আমরা বোঝার চেষ্টা করেছি। সবার কাছে ক্লিয়ার হয়েছে?
নেক্সট আমরা চলে যাচ্ছি টাইপস অফ ট্যাক্সে। কোথায় চলে যাচ্ছি? টাইপস অফ ট্যাক্স। দেখো, টাইপস অফ ট্যাক্স অন দ্য বেসিস অফ ইনকাম। ইনকামের উপরে ভিত্তি করে আমি আরো অনেক টাইপে ট্যাক্সকে ভেঙে দিতে পারি। কি কি? একটাকে বলা হয় প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স অ্যান্ড ডিগ্রেসিভ ট্যাক্স। খুব ভালো করে বুঝতে হবে, এই চারটে ট্যাক্স থেকে প্রচুর কোশ্চেন্স আসে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্স রেট ডাজ নট চেঞ্জ উইথ চেঞ্জ ইন ইনকাম। মানে তুমি যতই ইনকাম করো না কেন, তুমি যতই ইনকাম করো না কেন, ট্যাক্স রেট রিমেন সেম। তাহলে তুমি যদি এর একটা গ্রাফ তৈরি করো, সাপোজ আমি তোমার জন্য একটা গ্রাফ তৈরি করে দিচ্ছি ক্যালকুলেশনের সুবিধার্থে বা বোঝার জন্য। সাপোজ চারটের আমি গ্রাফ তৈরি করব এখানে। আচ্ছা, একটু অন্য কালার ইউজ করি, তাহলেই সুবিধা হবে আমার পক্ষে একটু। ঠিক আছে, ধরো রেড কালার। তাহলে ধরো এটাকে আমি কি তৈরি করতে চাইছি? এটাকে আমি তৈরি করতে চাইছি প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্স। আচ্ছা, প্রপোর্শনাল ট্যাক্স মানে হচ্ছে ছবিটা কেমন দেখতে হবে? ছবিটা দেখতে হবে যে তুমি যতই ইনকাম করো না কেন, তোমার ট্যাক্স রেট ইজ সেম। ট্যাক্স রেট সেম। কি ব্যাপার? কিরকম ভাবে? সাপোজ এটাকে আমি যদি বলি ট্যাক্স রেট, এটাকে আমি যদি বলি ইনকাম, তাহলে আমি এটাকে বলতে পারি ইনকাম যতই তোমার বাড়ছে, ইনকাম যতই তোমার বাড়ছে, ধরো এখানে তোমার ইনকাম ছিল, তাও তোমার ট্যাক্স রেট সেম। ইনকাম যতই বাড়ছে ট্যাক্স রেট বাড়ছে, সরি ট্যাক্স রেট সেম থাকছে। ইনকাম যতই বাড়ছে ট্যাক্স রেট সেম থাকছে। ক্লিয়ার? তার মানে সাপোজ 10% হচ্ছে তোমার ট্যাক্স রেট, তাহলে তোমার ইনকাম যতই বাড়ুক না কেন, তোমার ট্যাক্স রেট উইল বি দ্য ফিক্সড। মানে তুমি যদি 100 টাকা ইনকাম করো, দেন ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তুমি যদি 1000 টাকা ইনকাম করো, ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তুমি যদি 10,000 রুপিস ইনকাম করো, ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তুমি যদি তোমার 20,000 টাকা ইনকাম করো, ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তাহলে এটাই হচ্ছে তোমার আলটিমেটলি ট্যাক্স রেট রিমেন সেম হোয়েন ইনকাম ইনক্রিজেস। তাহলে এটাকে আমরা কি বলছি? প্রপোর্শনাল ট্যাক্স। দেখো, ট্যাক্স রেট রিমেন সেম উইথ ইনক্রিজিং ইনকাম। ইনকাম যতই বাড়ুক না কেন, ট্যাক্স রেট সেম 10%। মানে 100 টাকা ইনকাম করলে 10 টাকা ট্যাক্স, 1000 টাকা ইনকাম করলে 1000 টাকা ট্যাক্স, 100 টাকা ট্যাক্স, 10 টাকা ইনকাম করলে 1000 টাকা ট্যাক্স, 20,000 টাকা ইনকাম করলে 2000 টাকা ট্যাক্স। ক্লিয়ার? তাহলে আমি যদি গ্রাফটা তৈরি করি, তাহলে গ্রাফটা কেমন হবে? এরকম। কেন? যতই ইনকাম সামনের দিকে যাচ্ছ, দেখো রেটটা সেম রয়েছে। তাহলে প্রপোর্শনাল ট্যাক্স বোঝা গেল। ঠিক আছে, প্রপোর্শনাল ট্যাক্স। যদি বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স, চলো প্রোগ্রেসিভ ট্যাক্স দেখে নাও। প্রোগ্রেসিভ ট্যাক্সের তুমি যে গ্রাফটা তৈরি করো, সেম এই লেফট সাইডে আমরা কি করব? লেফট সাইডে আমরা ট্যাক্স রেট করব, আর রাইট সাইডে আমরা কি করব? ইনকাম করব। ইনকাম করব। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি এখানে ক্যালকুলেট করো, তাহলে এই ছবিটা কেমন দেখতে হবে? প্রপোর্শনাল। এটা দেখতে হবে এরকম। কেন? প্রপোর্শনাল মানে হচ্ছে ট্যাক্স রেট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ইনকাম। ইনকাম তোমার যত বাড়বে, ট্যাক্স রেট বাড়বে। তাহলে দেখো গ্রাফে তুমি খুব ভালো করে রিপ্রেজেন্টেশনটা দেখতে পাবে যে তোমার ইনকাম যখন এরকম, ট্যাক্স রেট এরকম। যখন ইনকাম আরও বেড়েছে, ট্যাক্স রেট আরও বেড়েছে। ইনকাম যখন আরও বেড়েছে, তো ট্যাক্স রেট আরও বেড়েছে। দ্যাট মিনস তোমার ইনকাম যদি 100 টাকা হয়, ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তোমার ইনকাম যদি 1,000 টাকা হয়, ইউ হ্যাভ টু পে 15% ট্যাক্স। তোমার ইনকাম যদি 10,000 টাকা হয়, ইউ হ্যাভ টু পে 20% ট্যাক্স। তাহলে দেখো ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে আগে আমার কি ছিল? আগেরটাতে আমার ট্যাক্স রেট সেম ছিল, বাট এখানে আমার কি হচ্ছে? এখানে আমার ট্যাক্স রেট কন্টিনিউয়াসলি বাড়ছে। দিস ইজ কল্ড প্রোগ্রেসিভ ট্যাক্স। প্রোগ্রেসিভ ট্যাক্স। তাহলে এর গ্রাফটা ক্লিয়ার হলো সবার কাছে? নেক্সট দেখো, নেক্সট
নেক্সট হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স কি হবে? রিগ্রেসিভ ট্যাক্সের যদি তুমি ছবি আঁকো তাহলে সেম গ্রাফটা কেমন হবে? একই রকমই দেখতে হবে প্রায়, কিন্তু রিভার্স হবে। এর গ্রাফটা হবে একদম এরকম, এর গ্রাফটা কেমন হবে? এরকম, ঠিক আছে? কেন? এটা উল্টো। যদি তোমার ইনকাম বেশি হয়, যদি তোমার ইনকাম বেশি হয় তোমাকে ট্যাক্স কম পে করতে হবে। দেখো সেটাই বলা হচ্ছে, দেখো ছবিতে খুব ক্রিস্টাল ক্লিয়ার তুমি দেখতে পাবে। তোমার যখন ইনকাম এরকম তখন তোমার দেখো ট্যাক্স রেট বেশি। কেন? এই সাইডটাকে আমি কি বলেছি? ট্যাক্স রেট। তাহলে ট্যাক্স রেট যত উপরের দিকে, এটা কত? 20%। তাহলে যখন তোমার ইনকাম কত? 100 টাকা, তখন ইউ হ্যাভ টু পে 20% ট্যাক্স। যখন তোমার ইনকাম, যখন তোমার ইনকাম 1000 টাকা, তখন দেন ইউ হ্যাভ টু পে অনলি 10% ট্যাক্স। 10% যখন ইনকাম কত? 1000 টাকা। বুঝতে পারছো? তাহলে রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যত ট্যাক্স, যত ইনকাম বাড়বে তত ট্যাক্স রেট কমবে, যত ইনকাম বাড়বে তত ট্যাক্স রেট কমবে। আমি টাইপস অফ ট্যাক্স পড়াচ্ছি, দেন আমি বলবো ইন্ডিয়াতে কি ধরনের ট্যাক্স ইউজ হয়। তোমাকে যদি আমি বলি এই রিগ্রেসিভ ট্যাক্স তুমি বাস্তবিক অর্থে কোথায় দেখতে পাও, কেউ আমাকে বলতে পারবে যে হ্যাঁ বাস্তবিক অর্থে আমরা ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স দেখতে পাই? দেখবে আমি তোমাকে কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, এটা তোমার রিগ্রেসিভ ট্যাক্সের ধারণাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তুমি ধরো ট্রেনে উঠেছো, তুমি সাপোজ ট্রেনে উঠেছো, ঠিক আছে? তো ট্রেনে ওঠার পরে একজন হকার উঠেছে। হকার একজন বলছেন যে যদি আমার থেকে তুমি একটা চকলেট কেনো তাহলে ইউ হ্যাভ টু পে 2 রুপিস পার চকলেট। একটা চকলেটের জন্য তোমাকে 2 টাকা মাত্র দিতে হবে, ঠিক আছে? পার চকলেটের জন্য 2 টাকা দিতে হবে। কিন্তু আমি একটা অফার দিচ্ছি, কেউ যদি কেউ যদি 10টা চকলেট নেয় তাহলে তাকে 20 রুপিস দিতে হবে না, তাকে 15 টাকা দিতে হবে, 15 রুপিস। তাহলে দেখো হকার কি বলছে, তুমি যদি একটা চকলেট কেনো, একটা ট্রফি কেনো, তাহলে তোমাকে মাত্র 2 টাকা পে করতে হবে। আর তুমি যদি 10টা ট্রফি কেনো তাহলে তোমাকে কিন্তু 20 রুপিস নয় 15 রুপিস পে করতে হবে। তাহলে এটা তো উচিত নয়। তাহলে দিস ইজ এক্সাম্পল অফ রিগ্রেসিভ ট্যাক্স, লাইক রিগ্রেসিভ ট্যাক্সের মতো এক্সাম্পল না। কেন? কারণ যার ইনকাম কম তাকে 2 টাকা দিয়েই চকলেট কিনতে হচ্ছে, যার 10টা চকলেট কেনার সামর্থ্য রয়েছে তাকে দেখো কম টাকা পে করতে হচ্ছে। দেখো তবেই তো সে 10টা কিনবে। যার ধরো তোমার পকেটেই 4 টাকা আছে, তো তুমি ম্যাক্সিমাম দুটোই চকলেট কিনতে পারবে। বাট যার পকেটে 50 টাকা আছে সে ইজিলি 10টা চকলেট কিনতে পারবে। তাহলে যার ইনকাম যত বেশি তাকে দেখো তত কম টাকা পে করতে হচ্ছে। এটা তুমি অনেকটা রিগ্রেসিভ ট্যাক্সের ধারণাটা পাবে এরকম ভাবেই, এরকম ভাবেই। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আমার ডিগ্রেসিভ ট্যাক্স। কি ডিগ্রেসিভ ট্যাক্স ব্যাপারটা কি? দেখো ডিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে এটা দুটো ট্যাক্সের কম্বিনেশন। সেটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স প্লাস প্রোগ্রেসিভ ট্যাক্স। এই দুটো ট্যাক্সের কম্বিনেশনে আমরা পাচ্ছি ডিগ্রেসিভ ট্যাক্স। এটা রিগ্রেসিভ, এটা ডিগ্রেসিভ। তো ডিগ্রেসিভের তুমি যদি ছবি আঁকো এটা খুব ভালো। চলো আমরা কি করব, আমরা এই সাইডে রাখবো সেম ট্যাক্স রেট, এই সাইডে রাখবো ট্যাক্স রেট, আর এই সাইডে রাখবো আমরা ইনকাম। তাহলে ডিগ্রেসিভ ট্যাক্স is the combination of progressive plus proportional। কিরকম ভাবে এর ছবিটা হয়, কিরকম বলো তো? এরকম ভাবে যাবে প্লাস ফ্ল্যাট হয়ে যাবে। দারুণ জিনিস, দেখো একদম গ্রাফে তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি দেখো একদম স্পষ্ট এখানে বুঝতে পারছো যে কি আমি এখানে বলতে চাইছি। দেখো তাহলে ইনিশিয়ালি তোমার কি হবে? ধরো আমি যদি তোমাকে বলি কারো ইনকাম 100 টাকা, তাহলে তাকে ট্যাক্স পে করতে হবে 10%। কারো ইনকাম 1000 টাকা, তাকে ট্যাক্স পে করতে হবে 15%।
কারো ইনকাম 10,000 টাকা, তাকে ট্যাক্স পে করতে হবে 20%। কারো ইনকাম 20,000 টাকা, তাকে ইনকাম ট্যাক্স পে করতে হবে 20%। কারো ইনকাম 40,000 টাকা, তাকে ট্যাক্স পে করতে হবে 20%। কারো ইনকাম 1,00,000 টাকা, তাকেও ট্যাক্স পে করতে হবে 20%। একটা জিনিস খেয়াল করেছো, ইনিশিয়ালি ট্যাক্স রেট বাড়ছিল, বাট আফটার এ সার্টেন ইনকাম দ্য ট্যাক্স রেট রিমেইন কনস্ট্যান্ট। মানে ট্যাক্স রেট সেম হয়ে গেল না? তাহলে যখন থেকে ট্যাক্স রেট সেম হয়ে গেল তখন থেকে ওটা কি ট্যাক্স হয়ে গেল? প্রপোর্শনাল ট্যাক্স। আর যতক্ষণ ট্যাক্স রেট বাড়ছিল তখন তাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। তাহলে দেখো, খুব ঠান্ডাভাবে চিন্তা করলে দেখো, ইনকাম বাড়ছে, ট্যাক্স রেট বাড়ছে, ইনকাম বাড়ছে, ট্যাক্স রেট বাড়ছে, ইনকাম বাড়তে বাড়তে ট্যাক্স রেটটা ফিক্সড হয়ে গেছে। দেন যতই ইনকাম বাড়ুক না কেন ট্যাক্স রেট ফিক্সড, ট্যাক্সেস ফিক্সড 20%। তাহলে বোঝা গেল। তাহলে আমি যদি তিনটে গ্রাফকে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখি তাহলে আমার কি আসছে? এটাই, এই হচ্ছে তিনটে সিস্টেম, এইটুকু প্রপোর্শনাল, এইটুকু প্রোগ্রেসিভ। প্রপোর্শনাল প্রোগ্রেসিভ মিলেই হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স। ক্লিয়ার সবার কাছে? তাহলে যদি তোমাকে বলা হয় ইন্ডিয়াতে কি ধরনের ট্যাক্স স্ট্রাকচার ফলো করা হয়, তুমি কি অ্যান্সার দেবে? তোমাদের কাছ থেকে আমি একটু শুনবো, মেসেজ করো। তোমার কাছে কি মনে হচ্ছে ইন্ডিয়াতে কোনটা ফলো করা হয়? প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ না ডিগ্রেসিভ? তোমরা মেসেজ করো 1 2 3 4, তাহলে সুবিধা হবে। তোমাদের কি মনে হয়? শবনম বলছে 2, বিশাখা বলছে 2, বাকিরা 2, রিয়া বলছে 2। তাহলে ইন্ডিয়াতে কি ধরনের ট্যাক্স ফলো করা হয়? 2 ট্যাক্স ফলো করা হয়, মানে প্রোগ্রেসিভ ট্যাক্স ফলো করা হয়। তোমরা কিন্তু পার্শিয়ালি ঠিক। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ফলো করা হয় ডিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। তো লিখে রাখো, ব্র্যাকেটে লিখে রাখো, ইন ইন্ডিয়া উই ফলো ডিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। তুমি একবার ভেবে দেখেছো, যদি ইন্ডিয়াতে প্রোগ্রেসিভ ট্যাক্স ফলো করা হতো তাহলে মুকেশ আম্বানির 100% ইনকামই বেরিয়ে যেত। তুমি ভাবো, আমাদের ট্যাক্স স্ল্যাব মোটামুটি এরকম, আমি একটু অ্যাপ্রক্স বলছি, এর ভ্যারিয়েশন হবে 0 to 5 লাখ যদি কারো ইনকাম হয় তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না, অ্যাকর্ডিং টু ট্যাক্স স্ল্যাব। প্রতি বছর এটা চেঞ্জ হয়, আমি এমনি জাস্ট অ্যাপ্রক্স বলছি, এই ডেটাটাও চেঞ্জ হয়ে গেছে, বাজেটে চেঞ্জ হয়। কারো ইনকাম যদি 5 লাখ টু 10 লাখ হয় তাহলে তাকে 10% ইনকাম দিতে হবে, ইনকাম ট্যাক্স। কারো ইনকাম যদি 10 to 15% হয় বা 15 লাখ হয় তাহলে তাকে 15% ইনকাম ট্যাক্স দিতে হবে। কারো যদি 15 to 20 লাখ হয় তাহলে তাকে 20% ইনকাম ট্যাক্স দিতে হবে। তো 20 লাখ মুকেশ আম্বানির ওয়াইফের এক কাপ চায়ের খরচাই হচ্ছে পার মর্নিংয়ে, প্রতিদিন সকালে তার এক কাপ চায়ের খরচাই হচ্ছে 1 লাখ টাকা। এবং মুকেশ আম্বানির ওয়াইফ মানে নীতা আম্বানি যে অ্যাপেলের ফোন ইউজ করে তার দাম প্রায় 100 কোটি টাকা। আর যে গাড়ি ইউজ করে তা সারা ওয়ার্ল্ডে একটাই গাড়ি আছে। যা শাড়ি ইউজ করেন তার দাম 80 crores, যা ভ্যানিটি ব্যাগ ইউজ করেন তার দাম 40 লাখ। বলা শুরু করলে শেষ হবে না, শেষ করলে তার শেষ হবে না। ওয়ার্ল্ডের সব থেকে বিলাসবহুল জীবনযাপন নীতা আম্বানি করে থাকেন, ঠিক আছে? তাহলে তার যদি ইনকাম 20 লাখ টাকা হয়, তাহলে মুকেশ আম্বানি ইনকাম যদি 20 লাখ টাকা হয় তাহলে এই এত সাজ সরঞ্জাম আসছে কোথা থেকে? ওনার ইনকাম হয়তো 50,000 কোটি টাকা। তাহলে বুঝতে পারছো, এরকম ভাবে ট্যাক্স স্ল্যাব বাড়তে 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 যদি আমাদের প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার হতো তাহলে যার ইনকাম বিয়ন্ড ইওর ইমাজিনেশন তাকে তো 100% ট্যাক্স দিতে হবে। বাড়ছে তো ট্যাক্স স্ল্যাব। তাহলে মুকেশ আম্বানি এত কষ্ট করছে কি গভর্নমেন্টকে 100% ট্যাক্স দেওয়ার জন্য? 100 টাকা ইনকাম করে 100 টাকাই গভর্নমেন্ট নিয়ে নাও না। সেই জন্য
আফটার 20 লাখ ইউ হ্যাভ টু পে অনলি 20%, মানে 20% তোমার ফিক্সড ইনকাম ট্যাক্স। আফটার 20 লাখ 20%। তুমি যদি 50 লাখও ইনকাম করো 20%, 1 crore ইনকাম করো 20%, তার বেশি নয়, তার বেশি নয়। বোঝা গেল? এটাই আমার স্ট্রাকচার ইন্ডিয়ার। তাহলে আমরা কি বলবো, ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার প্রোগ্রেসিভ না ডিগ্রেসিভ? অ্যান্সার ডিগ্রেসিভ। তোমরা প্রোগ্রেসিভ কেন করেছো? তার কারণ অপশানে প্রোগ্রেসিভটাকেই টিক করা হয়। হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আমি তোমাকে বলছি যদি অপশানে 4টে অপশান থাকে এ বি সি ডি, তাহলে তুমি কাকে টিক করবে? যে অপশানটাতে ডিগ্রেসিভ ট্যাক্স রয়েছে সেটাতেই টিক করবে, কারণ এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ফলো করা হয়। যদি অপশানে ডিগ্রেসিভ ট্যাক্স অপশানেই না থাকে তখন তুমি প্রোগ্রেসিভ ট্যাক্সটা ফলো করবে, টিক করবে। বোঝা গেল? একদম নিজের মতো করে লিখে নেবে। ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার কোনটা? তাহলে ডিগ্রেসিভ ট্যাক্স। যদি অপশানে ডিগ্রেসিভ ট্যাক্স না থাকে দেন তুমি কি করবে? তুমি প্রোগ্রেসিভ ট্যাক্সে টিক করবে। আচ্ছা, এই রিগ্রেসিভ ট্যাক্সের একটা উদাহরণ লিখে রাখো তো, লিখে রাখো সেল ট্যাক্স। সেল ট্যাক্স ইজ আ রিগ্রেসিভ ট্যাক্স, ইজ আ রিগ্রেসিভ ট্যাক্স। সেল ট্যাক্স ইজ আ রিগ্রেসিভ ট্যাক্স। সেল ট্যাক্স ইজ আ রিগ্রেসিভ ট্যাক্স। ক্লিয়ার? সেল ট্যাক্স রিগ্রেসিভ ট্যাক্স, যেটা তোমাকে আমি একটু আগে বোঝালাম। হকাররা কি করছে? সেল করছে। তো সেল ট্যাক্স, যে যত বড় কোম্পানি হবে অন প্রপোর্শন তার তত কম ট্যাক্স দিতে হবে, কারণ কোম্পানি মানে সে সেল করছে তার প্রোডাক্ট, তো ডেফিনেটলি তাকে কম ট্যাক্স দিতে হচ্ছে, কারণ তার যদি ট্যাক্স রেট বাড়তে থাকে তাহলে সে শেষ, ফিনিশ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ট্যাক্সের ফার্স্ট সেগমেন্ট। আমি আর এগোবো না, কারণ এর বেশি এগোলে তোমরা আর ট্যাক্স নিতে পারবে না। তো এটা তোমরা নেক্সট ক্লাস অবধি এটা একটু দেখে নাও, কি কি আমরা তোমাদের শেখালাম সেটাকে দেখো। নেক্সট ক্লাসে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টাইপস অফ ট্যাক্স অ্যান্ড এক্সাম্পলস অফ ট্যাক্স। তাহলে এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। বাট একবার যদি রিক্যাপ করে নিই তাহলে আমরা কি কি পাচ্ছি, দেখো কতগুলো কথা। ট্যাক্স কি? ট্যাক্স হচ্ছে গভর্নমেন্টের সব থেকে মেইন সোর্স অফ ইনকাম। ট্যাক্স একটা কম্পালসারি লেভি, দ্যাট মিনস ট্যাক্স পেয়ার ক্যান নট স্কিপ ট্যাক্স পেইং। ট্যাক্স কখনোই স্কিপ করতে পারবে না ট্যাক্স পেয়ার। কেন? তার প্যান কার্ডের এগেইনস্টে ট্রানজাকশন যা হবে তার বেসিসে তাকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট কমন বেনিফিট বা জেনারেল বেনিফিট সলভ করে থাকেন। ট্যাক্সের জন্য কখনো স্পেশাল বেনিফিট সলভ করা হয় না। ক্লিয়ার? যদি তুমি সিস্টেমের ট্যাক্সকে ইনক্লুড করতে চাও তাহলে তোমাকে 4টে ক্যানন ফলো করতে হবে। ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ ইকোনমি, ক্যানন অফ সার্টেনিটি, ক্যানন অফ কনভেনিয়েন্স। ক্যানন অফ ইকুয়ালিটি মানে যে বেশি ইনকাম করে সে বেশি ট্যাক্স পে করবে, যে কম ইনকাম করে সে কম ট্যাক্স পে করবে। দিস ইজ দ্য ইকুয়ালিটি কনসেপ্ট। ক্যানন অফ ইকোনমি মানে ট্যাক্স কালেকশন কস্ট উইল বি ভেরি ভেরি লেস দেন অ্যামাউন্ট অফ ট্যাক্স, বা অ্যামাউন্ট অফ ট্যাক্স উইল বি ভেরি ভেরি গ্রেটার দেন দ্য ট্যাক্স কালেকশন কস্ট। ক্যানন অফ সার্টেনিটি মানে, ক্যানন অফ সার্টেনিটি মানে হচ্ছে টাইম, প্লেস, অ্যামাউন্ট সমস্ত একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন থাকে। কাকে ট্যাক্স পে করছো, কেন ট্যাক্স পে করছো, কত টাকা ট্যাক্স পে করছো, সবটা যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ক্যানন অফ কনভেনিয়েন্স মানে যারা ট্যাক্স পে করছে তাদের যেন সুবিধা থাকে ট্যাক্স পেইংয়ে, যেন অনলাইনে ট্যাক্স পে করা যায়। আর ট্যাক্স নিচ্ছে কারা? গভর্নমেন্ট। 3 প্রকারের গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে, লোকাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। 2 প্রকারের সংস্থা ট্যাক্স দিতে পারে, ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। কনসেপ্ট অফ ট্যাক্স যদি আমরা দেখি 4টে। ইম্প্যাক্ট অফ ট্যাক্স মানে যার উপরে ট্যাক্স ধার্য করা হয়। ইনসিডেন্স অফ ট্যাক্স মানে আলটিমেটলি যে ট্যাক্স পে করে। যদি ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স সেম পার্সন হয় তাহলে তাকে আমি বলবো ডিরেক্ট ট্যাক্স।
ইম্প্যাক্ট অফ ট্যাক্স আর ইনসিডেন্স অফ ট্যাক্স যদি ডিফারেন্ট পার্সন হয় তবে তাকে আমি বলবো ইনডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স বেস মানে যে প্রোডাক্টের উপর ট্যাক্স ধার্য করা হয় তাকে আমরা ট্যাক্স বেস বলি। ট্যাক্স রেট হচ্ছে ট্যাক্স বেসের উপরে ধার্য করা হয়। টু পার্ট বেস মানে ট্যাক্স যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ট্যাক্স রেট ইনটু ট্যাক্স বেস। টাইপস অফ ট্যাক্স অন দ্য বেসিস অফ ইনকাম আমরা দেখলাম চারটে হতে পারে, প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ অ্যান্ড ডিগ্রেসিভ। এটা ট্যাক্স রেট এবং ইনকামের মধ্যে সম্পর্কিত। যদি ট্যাক্স রেট কন্টিনিউয়াসলি বা ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্স রেটটা সেম থাকে তাহলে তাকে আমরা বলবো প্রপোর্শনাল ট্যাক্স। যদি ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স রেটটা কন্টিনিউয়াসলি বাড়ে তাকে আমরা বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স। ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি ট্যাক্স রেটটা কমতে থাকে তাহলে আমরা তাকে বলবো রিগ্রেসিভ ট্যাক্স। এবং এবং ডিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে ইনিশিয়ালি যদি ট্যাক্স ইনক্রিজ করে উইথ ইনক্রিজ ইন ইনকাম অ্যান্ড আফটার এ সার্টেন লিমিটেশন ট্যাক্স রেট যদি সেম হয়ে যায়, মানে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স বাড়বে, দেন ইনকামটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে এবং রেটটাও ফিক্সড হয়ে যাবে। সরি, ইনকামটা বাড়ার সঙ্গে সঙ্গেও ট্যাক্স রেটটা ফিক্সড হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো ডিগ্রেসিভ ট্যাক্স। অ্যাকচুয়ালি ডিগ্রেসিভ ট্যাক্স ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ progressive and proportional tax, and in India the degressive tax structure is followed. ক্লিয়ার? তাহলে আমরা এই অবধি কমপ্লিট করলাম। চলো তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।